টিউলিপ সিদ্দিকী এই দেশের একজন এমপি। ওনার যে বিচারটা এটা ট্রাইব্যুনালে হয় নাই, এটা অন্য আরেকটা আদালতে হয়েছে। এটা দুদকের মামলা। তো আমার একটা, যার কারণে আমার রেমিটের মধ্যে এটা আনসার দেওয়ার মতো না। তারপরেও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি যে বক্তব্যটা দিতে চাই, অথবা একজন লয়ার হিসাবে যে বক্তব্যটা দিতে চাই, টিউলিপ বলতেছেন যে উনি এই অপরাধের কোনো কিছু জানেন না, অভিযোগ উনি পান নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে তো উনি জানেন। উনি তো একজন এমপি, উনি নিজে হাজির হয়ে, উনার যদি সৎসাহস থেকে থাকে, উনি যদি মনে করেন উনি ইনোসেন্ট, তাহলে উনি নিজে হাজির হয়ে আন্তর্জাতিক আইনজীবী নিয়ে, আন্তর্জাতিক মিডিয়া নিয়ে উনি যদি ওখানে যান, নিজে হাজির হন, আন্তর্জাতিক মিডিয়াও গিয়ে হাজির হবে, বিবিসি, স্কাই, সবকিছু, সবাই, আল জাজিরা, সবাই হাজির হবে, আইটিভি হাজির হবে, ফক্স নিউজ হাজির হবে। ওটার সামনে তো ওনার বিচার হবে। এই ধরনের সৎসাহস ওনার নাই কেন? যদি উনি অপরাধী না হন, তাহলে তো আন্তর্জাতিক মিডিয়া এখানে লাইভ প্রচার করে বলবে যে উনি দোষী না, ওনার প্রতি অবিচার করা হচ্ছে। এই সৎসাহস ওনার তো থাকা উচিত একজন এই দেশের একজন এমপি হিসাবে। উনি তো এটা করতেছেন না। উনি যদি নিজেকে ইনোসেন্ট মনে করেন, উনি যদি অস্বীকার করেছেন উনি বাংলাদেশি না, কিন্তু ওনার মা বাবার যেহেতু বাংলাদেশের জন্ম, উনি একজন ল মেকার হিসাবে জানা উচিত যে উনিও বাংলাদেশি নাগরিক until she renounces her citizenship of Bangladesh. So she should go and fight her case. Until she does that, আদালত কিন্তু ওনাকে দণ্ডিত করবেই। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সুধীমণ্ডলী, আজ আমি এখানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশনের আন্তর্জাতিক প্রতিনিধি, গ্লোবাল অ্যাম্বাসেডর, বিং দ্য ইন্টারন্যাশনাল স্পোকসপারসন হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখছি। আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক পরিসরে স্পষ্টভাবে তুলে ধরা যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে সম্পূর্ণ স্বচ্ছতা, আইনানুগ প্রক্রিয়া এবং ন্যায় বিচারের মৌলিক নীতির ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে এই বিচার কোনো একক ঘটনার উপর দাঁড়িয়ে নেই। এটি একটি বৃহত্তর বিচারিক কাঠামোর অংশ, যেখানে 2024 সালের জুলাই এবং অগাস্ট মাসে সংঘটিত সহিংসতা, হত্যাকাণ্ড, গুলিবর্ষণ, গুম, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং বল প্রয়োগের ঘটনাগুলোকে নথিভুক্ত করে বিচারিক পর্যালোচনার আওতায় আনা হয়েছে। 2024-এর জুলাই এবং অগাস্টে বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা বাংলাদেশের ছাত্র জনতার উপর মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং এরই ধারাবাহিকতায় বিচারিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-কে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে কিছু সংশোধন করা হয়। যেমন রোম স্ট্যাটিউটে বর্ণিত আন্তর্জাতিক অপরাধগুলোকে ট্রাইব্যুনালের আইনে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্যে স্পষ্টভাবে ঘোষণা করা হয় যে এই বিচার কেবল আইনের যান্ত্রিক প্রয়োগ নয়, এটি ন্যায় বিচারের পক্ষে কথা বলা, নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নৈতিক ও বিচারিক মানদণ্ড স্থাপনের প্রয়াস। সেই বক্তব্যে ট্রাইব্যুনালের সামনে থাকা দায়িত্বকে ঐতিহাসিক এবং নৈতিক দায়িত্ব হিসাবে বর্ণনা করা হয় এবং বলা হয় যে এই বিচার এমনভাবে পরিচালিত হবে যাতে ভয়, দমন এবং ক্ষমতার প্রভাব নয়, বরং সত্য, প্রমাণ এবং আইনের শক্তি বিচারকের সামনে একমাত্র পথনির্দেশক হিসাবে কাজ করবে। এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের শুরুতেই নিজেকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণের কাছে দায়বদ্ধ বিচারিক প্রতিষ্ঠান হিসাবে উপস্থাপিত হয়। এই বিচার কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নয়, বরং মানবতার বিরুদ্ধে সংগঠিত অপরাধের অপরাধীদের বিচার। 2024-এর জুলাই এবং অগাস্টে বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে প্রায় 2000 মানুষ প্রাণ দিয়েছে, 30,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং অসংখ্য পরিবার চিরতরে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতির মনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এই বাস্তবতাকে অস্বীকার করে ন্যায় বিচার সম্ভব নয় বলেই আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। সেই কারণেই
ট্রাইব্যুনাল প্রতিশ্রুতি দেয় যে প্রত্যেকটি অভিযোগ, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি প্রমাণ সর্বোচ্চ সতর্কতা এবং নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করা হবে, যাতে ইতিহাসের সামনে এই বিচার প্রশ্নবিদ্ধ না হয় এবং কোনোভাবেই বলা যায় না এটি একটি তড়িঘড়ি অথবা পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের ফল। এই ঘোষিত দৃষ্টিভঙ্গি পরবর্তীতে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার পুরো বিচারিক প্রক্রিয়াকে পরিচালিত হয়েছে। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং রায় পর্যন্ত প্রতিটি ধাপে সেই প্রারম্ভিক বক্তব্যের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। ট্রাইব্যুনাল প্রমাণের বাহিরে কোনো সিদ্ধান্ত নেয়নি, অভিযুক্তের বক্তব্য গ্রহণের আইনগত পথ বন্ধ করেনি এবং জনগণের জানার অধিকারকেও অগ্রাহ্য করেনি। বরং এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইব্যুনাল দেখিয়েছে এবং দেখিয়ে যাচ্ছে যে ন্যায় বিচার কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক অবস্থান যেখানে রাষ্ট্রের ক্ষমতার চেয়েও মানুষের জীবন, সত্য এবং ইতিহাসের দায় বড় হয়ে ওঠে। সম্মানিত বন্ধুগণ, বর্তমান সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 12টি মামলা বিচারাধীন এবং বিচার সম্পন্নের পর্যায়ে রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 8টি, ট্রাইব্যুনাল 2-এ 4টি মামলা রয়েছে। এই 12টি মামলায় মোট 105 জনের বেশি অভিযুক্ত ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিক, পুলিশ সদস্য এবং সামরিক এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই সংখ্যাগুলো নিজেই প্রমাণ করে যে ট্রাইব্যুনাল কোনো ব্যক্তি বা পদের দিকে নয়, বরং অপরাধের প্রকৃতি এবং প্রমাণের দিকে তাকিয়ে বিচার পরিচালনা করছে। শেখ হাসিনার নাম একাধিক মামলায় এসেছে, যা তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপকতা এবং ঘটনাগুলোর আন্তঃসম্পর্ককে স্পষ্টভাবে তুলে ধরে উপস্থাপিত করে। শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার প্রক্রিয়াগত ইতিহাস একটি দীর্ঘ, ধারাবাহিক এবং সম্পূর্ণ নথিভুক্ত বিচারিক যাত্রার প্রতিফলন। এই মামলার সূচনা হয় 14 অগস্ট 2024 তারিখে, যখন অভিযোগ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 16 অক্টোবর 2024 তারিখে মিস কেস নাম্বার 02/2024 দায়ের করা হয় এবং 16 এবং 17 অক্টোবর 2024 তারিখে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তদন্ত চলাকালে 16 মার্চ 2025 তারিখে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিগত দিনের জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়, যা মামলার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ হিসাবে নথিভুক্ত রয়েছে। এরপর 12 মে 2025 তারিখে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের সামনে দাখিল করা হয় এবং 1 জুন 2025 তারিখে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে মামলাটি বিচারিক পর্যায়ে প্রবেশ করে। প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্য প্রদান করা হয় 3 অগস্ট 2025 তারিখে এবং দীর্ঘ সময় ধরে সাক্ষ্য গ্রহণ এবং জেরা শেষে 8 অক্টোবর 2025 তারিখে সমাপ্ত ঘোষণা হয়। মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয় 23 অক্টোবর 2025 তারিখে, যার পর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য সংরক্ষণ করে নথিভুক্ত সময়সূচি অনুযায়ী 17 নভেম্বর 2025 তারিখে রায় ঘোষণা করা হয়। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই প্রক্রিয়াগত সময়রেখা স্পষ্টভাবে প্রমাণ করে যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান এবং কেন্দ্রীয় মামলা ICTBD কেস নাম্বার 02/2025 কোনো তড়িঘড়ি বা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হয়নি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তাকে অভিযুক্ত করে এই মামলাটি প্রতিটি ধাপে আইনানুগ পদ্ধতি অনুসরণ করে অগ্রসর হয়েছে। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত, আনুষ্ঠানিক অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ এবং চূড়ান্ত যুক্তিতর্ক পর্যন্ত প্রতিটি পর্যায়ে নথিভুক্তভাবে সম্পন্ন হয়েছে, যা প্রমাণ করে যে ট্রাইব্যুনাল সময় নিয়ে ধৈর্য সহকারে অভিযুক্তের আইনগত অধিকার বিবেচনায় রেখেই বিচার কাজ পরিচালনা করেছে। এই মামলায় ট্রাইব্যুনালের সামনে যে প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে তার পরিমাণ এবং বৈচিত্র্য স্বচ্ছতার একটি বড় প্রমাণ। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে 14 খণ্ডে সংরক্ষিত প্রায় 10,000 পৃষ্ঠার নথি দাখিল করা হয়। এর মধ্যে রয়েছে দেশি আন্তর্জাতিক সংবাদপত্র, জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানী রিপোর্ট, সরকারি গেজেট,
শহীদ ও আহতদের তালিকা, চিকিৎসা সনদ, ময়নাতদন্ত, ইনকোয়েস্ট রিপোর্ট, অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহারের বিবরণ, হেলিকপ্টার ফ্লাইট স্কেজুয়াল, ডিজিটাল অডিও এবং ভিডিও রেকর্ডিং এবং সেগুলোর ফরেন্সিক বিশ্লেষণ, মোট 93টি ডকুমেন্টারি এক্সিবিট এবং 32টি বস্তুগত আলামত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়, যা বিচারিক প্রক্রিয়াকে উন্মুক্ত এবং বিচারযোগ্য করে তোলে। অপরাধগুলো এতটাই ভয়াবহ এবং গুরুতর হয় যা যে কেউ দেখলেই আতঙ্কিত হয়ে পড়বে, যে কারো গা শিউরে উঠবে। সম্মানিত গণমাধ্যমের প্রতিনিধিগণ, সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় 84 জন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত করা হয়, যার মধ্যে 54 জন সাক্ষী সরাসরি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। এই সাক্ষীদের মধ্যে ছিলেন আহত ব্যক্তি, শহীদের পরিবার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক, ফরেন্সিক এবং ব্যালিস্টিক বিশেষজ্ঞ, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এই বৈচিত্র্যময় সাক্ষ্য প্রক্রিয়া নিশ্চিত করেছে যে কোনো একক বর্ণনা নয়, বরং বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলোকে বিচারিক পর্যালোচনায় নিয়ে আসা হয়েছে। স্বচ্ছতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অভিযুক্ত শেখ হাসিনার বক্তব্য গ্রহণের প্রচেষ্টা। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, পলাতক অভিযুক্ত হিসাবে জাতীয় সংবাদপত্রে নোটিশ প্রকাশ করা হয় এবং তার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন আইনগত সব পথ অনুসরণ করে তাকে বিচারিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করার সুযোগ করে দিয়েছে। তার অনুপস্থিতিতে সত্ত্বেও বিচারিক প্রক্রিয়াকে থামিয়ে রাখা হয়নি, কারণ আন্তর্জাতিক এবং দেশীয় বিচার নীতির আলোকে পলাতক অবস্থাতেও বিচার পরিচালনার বিধান রয়েছে, যা এই মামলায় অনুসরণ করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই একটি মামলাতেই বিষয়টি সীমাবদ্ধ নয়। ট্রাইব্যুনাল একে তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে র্যাব টিএফআই সেল সংশ্লিষ্ট গুমের অভিযোগ, অন্যটি ডিজিএফআই এবং জেআইসি সংশ্লিষ্ট গুমের অভিযোগ। শহীদ আবু সাঈদের মামলায়ও তাকে প্রধান আসামি করা হয়েছে। এই দুই মামলায় এই টিএফআই সেল সংশ্লিষ্ট এবং ডিজিএফআই জেএসআই সংশ্লিষ্ট গুমের এই দুই মামলায় মোট 30-এর বেশি অভিযুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক অভিযুক্ত এখনো পলাতক। এইসব মামলাও বিচারাধীন অবস্থায় রয়েছে এবং প্রতিটিতেই আলাদা তদন্ত, আলাদা সাক্ষ্য এবং আলাদা প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। এইসব তথ্য একত্রে দেখলে স্পষ্ট হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি একক রায়ের মাধ্যমেই তার দায়িত্ব শেষ করেনি বা করবে না, বরং 2024 সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি বড় ঘটনার জন্য পৃথক মামলা, পৃথক বিচার এবং পৃথক প্রমাণ মূল্যায়নের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বিচারিক চিত্র নির্মাণ করা হচ্ছে। এই ধারাবাহিকতা এবং বিস্তৃত পরিসরী ট্রাইব্যুনালের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার মূল ভিত্তি। সম্মানিত বন্ধুগণ, আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা গণমাধ্যম এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার কোনো গোপন সিদ্ধান্ত নয়, তাদের ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি একটি দীর্ঘ নথিভিত্তিক, প্রমাণ নির্ভর এবং জনগণের সামনে, আমি আবারও বলছি, জনগণের সামনে দৃশ্যমান একটি বিচার প্রক্রিয়া। এখানে কতটি মামলা চলছে, কতজন অভিযুক্ত, কতজন গ্রেফতার, কতজন পলাতক, কি ধরনের প্রমাণ বিবেচনা করা হচ্ছে এবং কিভাবে অভিযুক্তের বক্তব্য ধারণের চেষ্টা করা হয়েছে, সবকিছুই নথিতে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়েছে, যা আপনাদের সামনে অবশ্যই দৃশ্যমান। এই স্বচ্ছতাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে ইতিহাসের সামনে একটি জবাবদিহিমূলক বিচারিক প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপর মধ্যযুগীয় কায়দায় যে বর্বরতম অত্যাচার নির্যাতন চালানো হয়েছে তার নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণ সুবিচার পাবে এবং দোষী ব্যক্তিরা উপযুক্ত শাস্তির সম্মুখীন হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার, দল, ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের অপরাধ করতে না পারে এবং ফ্যাসিস্ট না হয়ে ওঠে। আজকের এই মুহূর্তে আমি প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের আইকনিক ফিগার উসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। হাদি এবং তার পরিবার এবং তার সহকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সহানুভূতি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি হাদির এই ত্যাগ
হাদিদের এই ত্যাগ এবং রক্ত বাংলাদেশের আজাদির আন্দোলনকে তীব্রভাবে ত্বরান্বিত করবে। আমি আপনাদের মনোযোগের জন্য আজকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং I will be inviting you to ask me question. I will be taking your questions. Thank you so much.